দীর্ঘ 19 বছর পরে আমি বাংলাদেশে আসছি স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। সর্বপ্রথম অনলাইনে ফেসবুকে আমি সর্বপ্রথম লাইভ শুরু করেছিলাম এবং আমি যারা আমাকে আসলে অনলাইনে চিনে আওয়ামী লীগের মানে ধুতি আমি খুলে ফেলেছি। হাসিনার এবং শেখ মুজিবের যে স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনায় যে ভণ্ডামি করা ছিল, মুজিব পরিবার যে মুক্তির সময় ভাতা খেয়েছিল, মুজিব যে বাংলাদেশের 25 মাসের গণহত্যার নির্লক্ষাকারী ছিল, 1 লক্ষ পাকিস্তানি আর্মিকে বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশের 30 লক্ষ মানুষকে করেছিল, লুটপাটের কায়েম রাজত্ব করেছিল, 75-এ যে বাকশাল কায়েম করেছিল, আমি সেই মুজিবের মুখোশ উন্মোচন করেছিলাম। স্বৈরাচার হাসিনা আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা দায়ের করেছিল, 47টা প্রায়। আমার দেশের বাড়ি প্রতিনিয়ত র্যাব ডিজিএফ লোক পাঠাতো, আর্মির লোক পাঠাতো, যে কারণে 19 বছর আমি দেশে আসতে পারিনি। এই 19 বছর আমার বাবা মা, আপন বোন, চাচা চাচি অনেকে হারিয়েছেন। তাদের আজকের এই আগস্টের 5ই যে আমাদের দেশে যে জাতীয় আন্দোলন হয়েছিল, ছাত্র বৈষম্য আন্দোলন, সেই আন্দোলনের সুফলের মাধ্যমে আজকে আমি দেশে আসতে পারছি। তো সেই বিষয়ে আজকে আমি 2-3 মিনিট কথা বলবো। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং যারা সমন্বয়ক আছেন, আপনারা ভুলে যাবেন না এই বাংলাদেশের এই 5ই আগস্টের যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটা ছিল শুধু ছাত্র বৈষম্য আন্দোলন শুরু হয়েছিল নামটা, কিন্তু এই আন্দোলনে জড়িত ছিল বাংলাদেশের আপামর জনগণ। এবং এই 15 বছর যে আন্দোলন সংগ্রাম করেছে, সবচেয়ে বেশি হতাহত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা। সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা এবং কর্মীরা। সবচেয়ে বেশি কারানির্যাতিত হয়েছে আমার নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। একটি মিথ্যা মামলা, 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রীর জীবনের মূল্যবান শেষ বয়সে 8টি বছর এই স্বৈরাচার হাসিনা জেলখানা থেকে আবদ্ধ করে রেখেছিল। তারেক রহমান ভাইকে মিথ্যা মামলা দিয়ে আজকে তার মাতৃভূমির থেকে, তার মায়ের স্নেহ থেকে, তার নেতাকর্মীদের ভালোবাসা থেকে তারা আজকে 15 বছর এক ধরনের প্রবাসে কারাবন্দী করে রেখেছে। সেই আন্দোলন সংগ্রামটাকে আমরা প্রবাস থেকে হোক, দেশ থেকে হোক, রাজপথ থেকে হোক, বিএনপির নেতৃত্বে এবং বাংলাদেশের সাধারণ যারা দেশপ্রেমিক, যারা বিবেকবান সুনাগরিক, তাদের আদর্শে এই 5ই আগস্টের আন্দোলনটা হয়েছিল। এই আন্দোলনে কিন্তু আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং সমন্বয়ক, তাদের কোনো সন্তান, তাদের কোনো বাবা, তাদের কোনো আত্মীয়, তারা বুকে হাত দিয়ে বলতে পারবে না হতাহত হয়েছে। কিন্তু আমি সাহসিক শুধু নয়, আমার বিএনপির অসংখ্য নেতাকর্মী বুকে হাত দিয়ে দীপ্ত ভাষায় বলতে পারবে তাদের সন্তান হতাহত হয়েছিল। অতএব এই জাতীয় আন্দোলনের মাধ্যমে জাতি যেটা চেয়েছিল, সেটা চেয়েছিল জনগণের একটি নির্বাচিত সরকার, যে সরকার জনগণের পক্ষে কথা বলবে। কোনো স্বৈরশাসকের বা কোনো একনায়কতন্ত্রের বা কোনো গোষ্ঠীর একক মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হবে না। রাষ্ট্র পরিচালনা হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা আমাদের 5ই আগস্টের বিপ্লবের ফল ওনারা ভোগ করতেছেন, কিন্তু এই ফল ভোগ করার কথা হচ্ছে সাধারণ জনগণ ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার নির্বাচিত করবেন। সেই সরকার জনগণের খেজমত করবেন। আমাদের দাবি ছিল, আমাদের লক্ষ্য ছিল সেইটা। কিন্তু আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানরা সংস্কারের নামে যে এই যে নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করছেন, এইটা বাংলাদেশের জনগণ তো সাধারণ জনগণ তো মেনে নিবেই না। আমরা যারা দীর্ঘদিন অনলাইন, অফলাইন এবং রাজপথে মেধা দিয়ে, কথা দিয়ে, অর্থবিত্ত দিয়ে বা জেলখানা থেকে, কারাবন্দী থেকে আমরা যারা এই সরকারের নেপথ্যে, সরকার হটানোর নেপথ্যে কাজ করেছি, আমরা এটা কোনোভাবে মেনে নিব না। আপনারা যদি সংস্কার করতে চান, তাহলে আপনাদের প্রথম কাজ হবে বাংলাদেশের এই 17 বছর স্বৈরাচার খুনি হাসিনাকে যে বা যাহারা সমর্থন করে এত লুটপাট করার সুযোগ দিয়েছে, প্রত্যেকটা আওয়ামী লীগকে ধরে বাংলাদেশের জেলখানায় বন্দী করে দিতে হবে। প্রত্যেকটা বিচার করতে হবে। এবং এই আওয়ামী লীগের ক্ষমতা রাখার জন্য যে সকল দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করেছে, তারা ছিল এই আওয়ামী লীগের দোষর। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি যদি 2014 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচনে অংশগ্রহণ না করতো, তাহলে খুনি হাসিনা বাংলাদেশে এত বছর রাজত্ব কায়েম করতে পারতো না, এতগুলি গুম করার, হত্যার দুঃসাহস পেত না। অতএব জাতীয় পার্টিকে এটা সমানভাবে আমি মনে করি দায়বদ্ধ করে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আরেকটি দাবি জানাচ্ছি। বাংলাদেশের জিয়া রহমান হচ্ছে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, যিনি পাকিস্তান আর্মির চেইন অফ কমান্ড ভঙ্গ করে যদি এদেশের স্বাধীনতার ঘোষণা না দিতেন, আজও বাংলাদেশ হতো কিনা সন্দেহ রয়েছিল। শেখ মুজিব রাজনৈতিক বিদ ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন, কিন্তু উনি ক্ষমতার জন্য পাকিস্তানে চলে গেছিলেন জীবন নিরাপত্তার জন্য। কিন্তু সেই সময়ে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে জিয়াউর রহমানকে পাকিস্তান আর্মির চেইন অফ কমান্ড ভঙ্গের দায়ে তাকে ফাঁসিতে ঝুলানো হতো। কারণ
যখন সেনাবাহিনী বিপ্লব ঘটায় তারা যখন সফল হয় তারা হিরো, যখন তারা ব্যর্থ হয় তারা হয় জিরো। জিয়া রহমান তার পরিবার পরিজনকে এক ধরনের বিসর্জন দিয়ে দেশের জন্য আত্মত্যাগের জন্যই উনি কিন্তু গিয়েছিলেন। উনি জীবিত ফিরে আসবেন কেন উনি কিন্তু জানতেন না। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখছেন বিদায় হয়তো আমরা একটি দল ওনার মাধ্যমে আমরা করতে পেরেছি। এই জন্য জিয়া পরিবারকে নিয়ে যারা, জিয়া রহমানকে নিয়ে যারা এতদিন যাবৎ অকথ্য ভাষায় নানান প্রোপাগান্ডা চালিয়েছে, অকথ্য ভাষায় বক্তব্য দিয়েছে, জিয়া রহমানের মাজারকে যারা ভাঙার জন্য বারবার ওখানে গিয়েছিল তাদের প্রত্যেকে আইনের আওতা আনতে হবে। কারণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে যারা অপমান করেছে তারা বাংলাদেশের নাগরিক হতে পারে না। আমলি ছিল মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধের পরে আমলি হচ্ছে ভারতের দালাল। অতএব ভারতের দালালদের দেশের ঠাঁই নাই। এবং আমলিককে যে সকল বিএনপি নেতারা আমরা শুনেছি বা আমরা জানি হয়তো অনেক বিএনপি নেতা আমলির সাথে সমঝোতা করে চলে, এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ না, এটা বেগম খালেদা জিয়ার আদর্শ না, এটা আমাদের আদর্শ না। এটা কিছু হতে পারে। জি, বর্তমানে যে নাগরিক কমিটির আহ্বায়ক মুজিববাদের সাথে সাথে জিয়াবাদের এই বিষয়টা বিএনপির পক্ষ থেকে যারা জিয়া রহমানের আদর্শকে মুছতে চায় তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, তারা ৭১ রাজাকারের বংশধর এবং আজকের ৯০ রাজাকার। অতএব বাংলাদেশে তাদের অস্তিত্ব থাকবে না। এই হাসিনা কিন্তু জিয়া রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। এই হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়ার অস্তিত্ব, বিএনপির অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করেছিল। ডিএনপি নামে দল করেছিল আর অন্য দল করার চেষ্টা করেছিল। আমার নেত্রীকে জেলখানায় বন্দি করে প্রোপাগান্ডা চাপিয়ে একটি নতুন প্রজন্মকে আইওয়াশ করার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুশাটানোর জন্য। কিন্তু আমার নেত্রী কিন্তু ছেড়ে পালিয়ে যায় নাই। আমার নেত্রী যখন চিকিৎসার জন্য বিদেশে গেছে, অন্য একটি রাষ্ট্র থেকে সম্মান সূচক তাকে একটি স্পেশাল বিমান পাঠাইছে তার চিকিৎসার জন্য। আর শেখ হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছে। অতএব যারা জিয়া পরিবারের সম্পর্কে বা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের যে নেতা, মহান স্বাধীনতার ঘোষক, তাকে যারা উৎখাত করতে যাবে, আদর্শকে যারা উৎখাত করতে যাবে, তারা সময়ের প্রেক্ষাপটে কচুরি পানার মতন বেশে প্রস্তুতি বিলীন হয়ে যাবে ইনশাল্লাহ। জিয়াবাদ বলতে কিছু নাই। আমরা মনে করি জাতীয়তাবাদী অর্থাৎ আমরা বাংলাদেশি, এটাই জিয়া রহমান। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, আমরা বাঙালি না। মতিপাস হচ্ছে বাঙালি, যেমন কলকাতার বাঙালিরা বাঙালি। ভাষাগত কারণে যদি কলকাতার বাঙালিরা বাঙালি হয় তাহলে আমরা বাঙালি হবো কেন? আমাদের আলাদা ভূখণ্ড রয়েছে, আলাদা স্বাধীনতা রয়েছে। শেখ মুজিব ৭ই মাসে যে ভাষণ দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদ, সেটা ছিল পাকিস্তান সরকারের কাছে তার বাংলা ভাষায় সে কথা বলবে বা বই পুস্তকে সরকারিভাবে যেটা থাকবে আর কি, সেটা যেন উজ্জ্বল না হয়। ঠিক আছে, অতএব ওইটাই প্রমাণ করে শেখ মুজিব এটাই স্বাধীনতা চাই নাই। যদি শেখ মুজিব স্বাধীনতা চাইতো তার ৭ই মাসের ভাষণের দফা হয়তো একটা, আমি স্বাধীনতা চাই। সে তো ছোটো দফা দিচ্ছে। সে বলছে বাংলা জাতীয়তাবাদ, ঘরে ঘরে সেনাবাহিনী ব্যারেকে সেনাবাহিনী ফেরত নেওয়া হোক, গণহত্যার বিচার করা হোক, নির্বাচিত প্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করা হোক। সে ৬টা দফা দিচ্ছে না, ৬ দফা দিয়েছে কাকে? পাকিস্তানের সরকার। শেখ মুজিব নির্বাচনে গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, রাইট? ভাষণের বছর নির্বাচনে যাবে যারা, পাকিস্তানের দালাল তারা। নির্বাচন বর্জন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটা ভাষণের বক্তব্য ছিল, রাইট? কিন্তু ভাষণের সাহেব নির্বাচনে যান নাই। মুজিব নির্বাচনে গেছেন, অর্থাৎ তিনি প্রথম প্রমাণ করছেন উনি পাকিস্তানের দালাল ছিলেন। এবং উনি ৭ই মার্চে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে উনি ৬টা দফা দিয়েছেন। ওনার দফা হচ্ছিল ১ দফা। উনি বলছেন সাহিত্য স্বাধীনতার কথা। উনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আরামে এস করে বেড়াইছেন, তারা বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মুজিবকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আওয়ামী লীগ পালন করবে। যখন মুজিব ফিরে আসছে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি, তাহলে আওয়ামী লীগের পালন করা উচিত কারামুক্ত দিবস, হাজত মুক্ত দিবস অথবা জেলমুক্ত দিবস। আওয়ামী লীগ পালন করে স্বদেশ প্রত্যাবর্তন। স্বদেশ প্রত্যাবর্তন শব্দের বাংলা অর্থ হচ্ছে কেউ কোথায় চলে গিয়েছিল সে স্বেচ্ছা ফিরে আসছে। অতএব শেখ মুজিব স্বেচ্ছায় নিজের আত্মরক্ষার জন্য, নিজের পরিবারকে আত্মরক্ষার জন্য উনি পাকিস্তানে চলে গেছিলেন। এবং ডক্টর কামাল হোসেন গণফোরামের নেতা, ওনার শ্বশুরবাড়ি ছিল করাচি, শেখ মুজিব সেখানে করাচিতে ছিলেন। যদি আমার কথা যদি ভুল হয়, এখন যেমন বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধারা হতাহত হয় নাই, তেমনিভাবে শেখ মুজিব যে পাকিস্তানের ছিল সে জেলখানায় তাকে যারা রাখাশোনা করছে সে জেলখানা আজও কোনো অস্তিত্ব আছে কিনা আপনারা খোঁজ নিয়ে দেখেন। বরং ডক্টর কামাল হোসেনের শ্বশুরবাড়ি করাচি, সেই এলাকাতে আপনারা খোঁজ নিয়ে দেখবেন মুজিব সেখানে কী করেছিল। ঠিক আছে, অতএব আওয়ামী লীগ সবসময় মিথ্যা কথা বলে, আওয়ামী লীগ সবসময় হচ্ছে উল্টা রাজনীতি করে। মুজিবকে যদি পাকিস্তানিরা গ্রেপ্তার করে, আমি ধরে নিলাম যে স্বৈরাচার হাসিনার সময় যেমন আমাদের নেতা তারেক ভাইয়ের বক্তব্য অনলাইন অফলাইনে প্রকাশ করতে যায় নাই,
মিডিয়াতে প্রকাশ হতে দেয় নাই। আমি ধরে নিলাম যদি সেই সময় পাকিস্তানিরা শেখ মুজিবের বক্তব্য প্রকাশ করতে না দেয়, তাহলে সেটা হচ্ছে পাকিস্তানের সরকারের গণমাধ্যমগুলো। কিন্তু বিশ্ব গণমাধ্যমগুলো তো অন্ধ ছিল না। পৃথিবীর কোনো পত্রিকাতে শেখ মুজিব গ্রেপ্তার হয়েছে এমন কোনো ভিডিও ফুটেজ, এমন কোনো পত্রিকার কাস্টিং আওয়ামী লীগ দেখাতে পারবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটি অভদ্র, অসাংগঠনিক এবং যেটাকে বলা হচ্ছে অগণতান্ত্রিক এবং অবৈধ সন্তান হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের জন্ম দিচ্ছে মাওলানা ভাসানী, মুজিবের দল তো বাকশাল। আওয়ামী লীগ মুজিবকে বলতেই বোঝায় সব কিছু আওয়ামী লীগ, মানে শেখ মুজিব। ভাসানীকে তারা স্বীকারই করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল আপনার সৈয়দ শামসুল হক, তারপরে ছিল আপনার হোসেন সোহরাওয়ার্দী, তারপরে ছিল খন্দকার মোস্তাক, তারপরের প্রতিশোধ ছিল শেখ মুজিবের পরিচয়। শেখ মুজিব কীভাবে খন্দকার মোস্তাককে, সৈয়দ শামসুল হককে, হোসেন সোহরাওয়ার্দীকে এবং প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ভাসানীকে টপকে জাতির পিতা হয়ে যায়। অর্থাৎ আওয়ামী লীগ যে অবৈধ সন্তান, বাপ ছাড়া সন্তান, এটি আওয়ামী লীগ প্রমাণ করে। আর আওয়ামী লীগের গ্রুপ হচ্ছে ভাই দুইটা, মানুষের দুই হাত থাকে দুই দিকে। আওয়ামী লীগের দুই হাত থাকে, এক হাত থাকে উপরে, এক হাত থেকে মানুষের পায়ের তলে। যখন বিপদ কেটে যায় তখন সামনের মানুষের গলা চিপ্পা দেওয়া ধরে, এটা সন্ত্রাসী, মানে অর্থাৎ ক্ষমতা আসলে দেশকে ধ্বংস করে দেয়। আর যখন বিপদ কেটে যায় তখন পায়ে ধরে আব্বা আব্বা ডাকে। এই জন্য একটাকে যে বলছে হাসান মাহমুদ যে বিএনপি এবং আওয়ামী লীগ মিল্লা আমরা ই করবো, এটা কখনোদিন সম্ভব না। ঠিক আছে, কোনোদিন সম্ভব না, এটা অসম্ভব বিষয়। আসমান জমিন এক হয়ে যেতে পারে, বিএনপির আদর্শ আর জিয়া রহমান আদর্শ কখনোই এক হবে না। আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাজী মনির ভাই, যে যেখানে শেখ মুজিব ব্যর্থ সেখানে জিয়া রহমান সফল। ইতিহাস তাই বলে। দীর্ঘ 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল না। ঠিক আছে, এই 15 বছর আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে, 26 লক্ষ কোটি টাকা লুটপাট করছে। পাশাপাশি বিএনপির 65 লক্ষ নেতাকর্মীকে গুম, হত্যা, জেল মামলা থেকে শুরু করে হয়রানি করছে। অনেক আওয়ামী লীগের নেতারা বিএনপির অনেক বাড়িঘর দখল করছে। এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় নাই, তারা হয়তো তার যে প্রাপ্য জমি সেটাকে সে রিটার্ন করার জন্য যেতেই পারে, ওটাকে দখল দিতে। ওটা হচ্ছে আমি আমার সম্পদকে আমি ফিরিয়ে আনার জন্য আমি দাবি খাটাচ্ছি, এক বিষয়। আর যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কেউ মনে করে যে বিএনপি লুটপাট করছে, তাহলে আমার নেতা তারেক রহমান তো সরাসরি বলে দিচ্ছে, যদি কেউ লুটপাট করে আপনারা তাকে বন্দি করেন, তাকে আইনের আওতায় নেন। তাহলে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন তাকে আইনের আওতায় নেওয়ার জন্য কেন তারা নিচ্ছেন না? এটাই প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই লুটপাট হচ্ছে আওয়ামী লীগের একটি অংশ, যারা হাসিনা পালানোর পরে যারা কথিত বিএনপির নাম ব্যবহার করে আওয়ামী লীগের সম্পদ বিএনপির নাম দিয়ে জব্দ করার কথা বলে, অর্থাৎ রক্ষা করতেছে আর কি। ঠিক আছে, আমরা চাই তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক, বিএনপির নামে যেন প্রোপাগান্ডা না ছড়ানো হয়। ধন্যবাদ।